কী ভাবছেন স্ত্রীকে ডাইভোর্স দেবেন? স্ত্রীর সঙ্গে বনিমানা একদম হচ্ছে না, রোজ ঝামেলা অশান্তি, মানে এই মনোমালিন্য লেগেই চলেছে। আর সঙ্গে সঙ্গে কাছের মানুষজন যাদের আপনি বিশ্বাস করেন, যাদের আপনি মন খুলে সব কথা বলেন, তারাও আপনাকে এই বুদ্ধিটাই দিচ্ছে, যা গিয়ে বউকে ডাইভোর্স দিয়ে দে। বা অনেকেই বলছে যে নতুনভাবে জীবনের গাড়িটাকে শুরু কর, তোর গাড়িটা আটকে গেছে, থমকে গেছে। এর থেকে মুক্তি একটাই, বিবাহ বিচ্ছেদ। এই বিবাহ বিচ্ছেদটি যদি তুই একবার পেয়ে যাস, দেখবি তোর গাড়িটা আবার স্মুথভাবে চলবে। এভাবে হয় না, এভাবে চলতে পারে না একটা মানুষের জীবন। তো এরকম বুদ্ধি অনেকেই দেয়। আর আপনারা, অর্থাৎ স্বামীদের কথা বলছি, অনেকেই আমরা কী হই, এইসব শুনে খুব মনে সাহস পাই আর মনে মনে কী করি, একটা প্রিপারেশন নিয়ে নিই যে ডাইভোর্সটা নয় ফাইল করিয়ে দিই। কিন্তু এই প্রিপারেশনটা ডাইভোর্স দেব এর জন্য যতটা থাকে, কিন্তু অ্যাকচুয়ালি মানে যেটাকে বলে বাস্তবিকভাবে ডাইভোর্স দেওয়ার জন্য যে প্রিপারেশান দরকার হয়, লিগ্যাল প্রিপারেশান, এভিডেন্সেস কালেকশন যেগুলো প্রয়োজন হয়, সেগুলো আমরা একদম এদিকে মন দিই না। আমরা শুধু ভাবি ডাইভোর্স দেবো, তার জন্য সঙ্গে সঙ্গে একটা উকিলবাবুর কাছে চলে যাই এবং ডাইভোর্সের একটা ফাইল করে দিই। অর্থাৎ কন্টেস্টেড ডাইভোর্স, সেকশন 13 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে কন্টেস্টেড ডাইভোর্স ফাইল করে দিই। একবারও আমরা কিন্তু এভিডেন্সেস জোগাড় করা, অর্থাৎ তথ্য প্রমাণ জোগাড় করা ডাইভোর্স দেওয়ার ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেগুলোর দিকে একদম মনোনিবেশ করি না, সেগুলোর পিছনে একদম খাটি না, কোনো প্রিপারেশন নিই না। রাগ হলো, ঝগড়া হলো, কী করলাম, উকিলবাবুর কাছে চলে গেলাম, উকিলবাবুকে গিয়ে ঘটনা বললাম, তারপর গিয়ে উকিলবাবুর থ্রুতে একটা ডাইভোর্স মামলা করে দিলাম। তারপর কি, তারপর তো অপেক্ষা আর অপেক্ষা। এই অপেক্ষাটা কিন্তু সত্যি কথা বলতে কারো কারো ভাগ্য ভালো হলে হয়তো কম সময় হয়ে যায়, কিন্তু মোটামুটিভাবে 3 থেকে 10 বছর ধরে রাখুন। সত্যি কথা বলতে 3 থেকে 10 বছর, অনেক সময় বেশি হতে পারে, কমও হতে পারে। এটা আমি সাধারণভাবে বলছি, 3 থেকে 10 বছর লেগে যায়। এই 3 থেকে 10 বছর সময়টা কতটা দুর্বিষহ কাটে একজন মানুষের, একজন পুরুষের, সেটা যার উপর দিয়ে এই ঝড়ঝাপটাটা যাচ্ছে তাদের গিয়ে জিজ্ঞাসা করুন। বা যে এই ঝড়ঝাপটাটাকে পার করে, তুই বললেন না, নতুন করে জীবনের গাড়ি চালু করেছে, তাকে গিয়ে নয় জিজ্ঞাসা করুন যে দাদা কেমন গেছিল ওই সময়টা। তো জীবনে দুঃখের পর আনন্দ আসে, অবশ্যই আসে, কিন্তু দুঃখটা কিন্তু অনেক দিন, কষ্টটা কিন্তু অনেক দিন চলে এই সব ক্ষেত্রে। এটা আপনাকে মানতেই হবে, কারণ এই যে একটা লেন্দি প্রসেস চলে, এই লেন্দি প্রসেসের কারণে সবসময় একটা মেন্টাল অ্যাংজাইটি, ডিপ্রেশন, সবসময় একটা মনের মধ্যে অশান্তি চলে। বলে না মানুষ যে সাকসেসটা কী? দেখুন, সাকসেস বলতে কত টাকা ইনকাম করলাম, কত ভালো গাড়িতে বাড়িতে থাকলাম, এগুলো কিন্তু সাকসেস আমার কাছে নয়। সাকসেস মানে স্যাটিসফ্যাকশান, হ্যাপিনেস। তো আপনি যদি এই একটা ডাইভোর্স মামলা করলেন, করার পর সেই মামলার পিছনে ঘুরতে থাকলেন সারাদিন সারা রাত, এই নিয়ে ভাবলেন, আর কোর্টে গিয়ে ডেটে হাজিরা দিলেন এবং কেসটি আপনার চলতে থাকলো। একদিকে খরচা, আরেকদিকে কি আতঙ্ক। বা অনেকের ক্ষেত্রে আতঙ্ক শুধু নয়, অনেকের ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যালি এটাও হয় যে এই ডাইভোর্স মামলাটি যখন আপনি করলেন, তখন কিন্তু আপনার নামে 2-3টি মামলা এগেনস্টে এসে জুড়লো। শুধু আপনার এগেনস্টও নয়, আপনার বাড়ির লোকের এগেনস্টে, অর্থাৎ আপনার বাবা মা ভাই বোন এদের এগেনস্টে এসেও 2-3টে মামলা স্ত্রী করে দিতে পারে। হয়তো সেটা মিথ্যে মামলা, হয়তো সেটা সঠিক মামলা, সেটা কি, সেটা ক্ষেত্র বিশেষে সেটা ডিপেন্ড করে। কিন্তু আমি বলছি মামলাগুলো কিন্তু আসতে পারে। কোন কোন সেকশনে মামলা হতে পারে? 498 আইপিসি, চেনা চেনা লাগছে না? এছাড়া নতুন আইনে সেকশন 85 বিএনএস, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, মেনটেন্যান্সের মামলা। তো এরকম অনেক মামলা কিন্তু এসে যেতে পারে। সঙ্গে সঙ্গে চাইল্ড কাস্টাডির ব্যাপারটাও কিন্তু একটু চিন্তাভাবনা করতে হবে, কারণ বাচ্চাটা গিয়ে ধরুন আপনার স্ত্রী এই মামলাটি যখন আপনি করলেন, নিয়ে চলে গেল নিজের বাড়িতে, অর্থাৎ বাপের বাড়িতে নিয়ে গেল, বা সে যেখানে আছে সেখানে নিয়ে গেল। তো সেখানে কিন্তু এটা কিন্তু আপনাকে মানতে কোনো অসুবিধা নেই। এই যে ভিজিটেশন রাইটস, মানে বাচ্চাকে দেখা করার যে অধিকার, সেটা কিন্তু কিছুটা হলেও স্বামীদের ক্ষেত্রে কম থাকে। কারণ স্বামীরা কিন্তু রোজ রোজ চাইলে দেখা করতে পারে না, একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় কোর্টের অর্ডারে। আপনি অবশ্যই বাবা হিসেবে সন্তানের সঙ্গে দেখা করতে পারেন, কিন্তু এরকম নয় যে আপনি রোজ দেখা করবেন, রোজ বাচ্চার সঙ্গে সময় কাটাবেন, বাচ্চার সঙ্গে রাত্রিবেলা ঘুমাবেন, বাচ্চার সঙ্গে পার্কে গিয়ে রোজ ঘুরবেন, অফিস থেকে ফিরে বাচ্চাকে জড়িয়ে ধরবেন। এটা কিন্তু সম্ভব বেশিরভাগ ক্ষেত্রে হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই হয় সপ্তাহে 1 দিন, মাসে 1 দিন, মাসে 2 দিন, বা 2 সপ্তাহ পরে 1 দিন, যেমনভাবে ভিজিটেশন রাইটস দেওয়া হয়, যেই অর্ডারটা কোর্ট পাস করেন সেভাবেই কিন্তু হয়। তো এক্ষেত্রে বাচ্চার থেকে আপনার যে সম্পর্কটা কিছুটা হলো ছেদ হলো। সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার, সেটা হলো স্ত্রী যদি আপনার এগেনস্টে কোনো মেনটেন্যান্স মামলা করে,
সেই মেনটেন্যান্স মামলার যে বোঝা, মেনটেন্যান্সের যেই অর্থনৈতিক যে স্ত্রীকে সাহায্যটা প্রত্যেক মাসে করতে হলো। এবার আপনি বলবেন মেনটেন্যান্স মামলা চলছে, এখনও তো কোনো অর্ডার পাস হয়নি। তাহলে দেখুন, ইন্টারিম মেনটেন্যান্স বলেও কিন্তু একটা বিষয় আছে। সেক্ষেত্রে কিন্তু ইন্টারিম মেনটেন্যান্সের খরচটা কিন্তু আপনাকে দিতে হবে। সঙ্গে সঙ্গে স্ত্রীর যে লিটিগেশন কস্ট, অর্থাৎ মামলা করার জন্য স্ত্রীর যে খরচাগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে বহন করতে হবে। সেটা কিন্তু সেকশন 125 সিআরপিসি, নতুন আইনে সেকশন 144 বিএনএসএস এখানে লেখা আছে। এছাড়া সেকশন 24 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে কিন্তু সেরকমই উল্লেখ করা আছে। অর্থাৎ সঙ্গে সঙ্গে যদি স্ত্রীর সঙ্গে আপনার বাচ্চাটি থাকে তাহলে কিন্তু মেনটেন্যান্সের যে আপনার পরিমাণ, যে আর্থিক বোঝা, সেটা কিন্তু আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে। সেক্ষেত্রে আপনার ইনকাম থেকে 30 থেকে 40% বা 50%ও কিন্তু চলে যেতে পারে। এই মেন্টাল প্রিপারেশনটা কিন্তু আপনাকে নিয়ে রাখতে হবে। সঙ্গে সঙ্গে একটা কথা বলি, ধরুন আপনার এই যে মামলাটি চলবে, আপনাকে হাজিরা দিতে হবে, এর জন্য আপনার কাজেরও কিন্তু ক্ষতি হবে। কী হবে? ডেটে ডেটে গিয়ে হাজির হতে হবে। আপনার মাথার মধ্যে সারাক্ষণ এই মামলাটি নিয়ে একটা টেনশন চলবে। এতে আপনার কাজের যে পরিবেশ সেটা তো আপনার নষ্ট হবেই। সঙ্গে সঙ্গে মাথার মধ্যে যে বোঝা, এতে ভুলভ্রান্তি হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা আছে। রাতে ভালো ঘুম হবে না, কারণ টেনশন তো একটা থাকবেই। দেখুন, কারোর সঙ্গে অশান্তি করে খুব নিশ্চিন্তে থাকা যায় না। যদি যার সঙ্গে ঝগড়া করছেন সেই লোকটি যদি আপনার খুব কাছের হয়, আর সেই কাছের লোকটি যদি আপনার স্ত্রী হয়, তাহলে তো কষ্টটা আরও বেশি। আপনি যতই বলুন মর্দ কো দর্দ নেই হোতা है, लेकिन মর্দদের কিন্তু দর্দ সবচেয়ে বেশি হয়। হয়তো বাইরে প্রকাশ করতে পারে না, কিন্তু ভিতরে কিন্তু কুড়ে কুড়ে খায়। আর যেহেতু বাইরে কেঁদে দিয়ে বা বলে দিয়ে যারা পুরুষ মানুষ তারা প্রকাশ করতে পারে না, তাই কষ্টটাও কিন্তু চাপা থাকে বলে ব্যথাটা বেশি হয়। আর সেই ব্যথাটা যদি স্ত্রীর থেকে পায় বা খুব কাছের মানুষদের থেকে পায়, তাহলে কিন্তু সেই ব্যথা কিন্তু কারোর সঙ্গে ভাগও করা যায় না, আর সেটা কিন্তু কমানো যায় না কোনো ওষুধে। তো এর জন্যই বলছি, এই সমস্যাগুলো কিন্তু আপনার লাইফে আসতে পারে। এছাড়াও ধরুন আরেকটা সমস্যা আসতে পারে, সেটা হলো যখন আপনার নামে স্ত্রী ধরুন গিয়ে ভাগ্য খারাপ থাকলে মিথ্যে মামলা করলো, যেটা অনেক সময় হয়। সেই মিথ্যে মামলা করলে আপনার যে বাড়ির লোক, মানে অর্থাৎ বাবা মা ভাই বোন, এদের নামও তো জড়িয়ে করে অনেক সময়। তো সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে তাদেরও কিন্তু কোর্টে গিয়ে হাজির হতে হবে, তাদের বেল নিতে হবে। এবং শুধু একবার বেল নিলে এসে তারা যে মুক্তি পেয়ে যাবে এরকমও নয়, তাদের নামে মামলাটি চলবে এবং ডেটে ডেটে গিয়ে তাদেরও হাজিরা দিতে হবে। তাদেরও গিয়ে কোর্টে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে। সেই যে বেল নিতে যাবেন বা কেসগুলো আপনার নামে হবে বা হওয়ার একটা সম্ভাবনা আছে, সেই কেসেও কিন্তু আপনাদের একটা বড় আর্থিক একটা কিন্তু বোঝা আপনাদের উপর আসবে। কারণ কোর্টের খরচা, উকিলবাবুর খরচা, এগুলো কিন্তু একটা মেন্টাল প্রিপারেশন অবশ্যই নিয়ে রাখবেন। আমি বলছি না কখনোই যে আপনার অসুবিধা হলে আপনি ডাইভোর্স কেস করবেন না, কিন্তু ডাইভোর্স কেস করুন, এরকম ভিডিও অনেক পাবেন। বা বন্ধুবান্ধবরাও বলবে যে ডাইভোর্স একটা মামলা করে দে। কিন্তু ডাইভোর্স কেস করলে আগ বাড়িয়ে কী কী সমস্যা আসতে পারে সেটা কিন্তু কেউ বলবে না। সেটা আমি এই ভিডিওতে আপনাদের বলে দিচ্ছি যে কোন কোন সমস্যা আসতে পারে, আর সেগুলো আসলে আপনি আগে থেকেই মানসিক প্রস্তুতি নিয়ে তবেই এগোবেন, সেই পরামর্শটা আমার রইল। কারণ এই যে সমস্যাগুলো আসবে না, এইগুলো ভেবে কিন্তু কখনোই এগোবেন না। কারণ দেখুন, যখনই এই লিগ্যাল স্টেপ নেবেন তখন সবসময় একটা নেগেটিভ দিকটা ভাবতে হবে। অর্থাৎ আমার উপর যদি কখনো একটা কোনো এইরকম টাইপের কেসের বোঝা আপনার উপর এসে পড়ে, বা অর্থনৈতিক বোঝা যদি আপনার উপর পড়ে, আপনি সেটাকে কীভাবে সামলাবেন? আপনার বাড়ির লোক সেটাকে কীভাবে সামলাবে? বৃদ্ধ বাবা মা বুড়ো বয়সে কোর্টে গিয়ে দাঁড়াবে। এইগুলো যদি আপনি মেনে নিতে পারেন বা এইগুলোকে যদি সুন্দরভাবে ট্যাকেল করতে পারেন, তাহলে তো কোনো অসুবিধা নেই। বললাম না, সঠিক প্রিপারেশনের সঙ্গে যদি আপনি লিগ্যাল ব্যাটেলটা লড়তে না পারেন, এই আইনি যুদ্ধ যদি লড়তে না পারেন, তাহলে কিন্তু এই যে আপনার যে মামলাটি আপনি করবেন সেটাই কিন্তু সাকসেস পাওয়ার সম্ভাবনা খুব কম। কারণ কোর্টে গিয়ে আপনি বলবেন স্ত্রী আমার উপর অত্যাচার করছে, স্ত্রী আমার জীবনটাকে একদম নষ্ট করে দিচ্ছে, আমাকে অত্যাচার করছে, আর কোর্ট সেটা মেনে নেবে, এরকম কিন্তু একদমই না। কোর্ট কিন্তু সবসময় প্রমাণ চায়, সেই প্রমাণটা কিন্তু আপনাকেই জোগাড় করতে হবে। এরকম নয় যে কোর্টে গেলেন, বললেন, আর উকিলবাবু আপনার সব প্রমাণগুলো খুঁজে খুঁজে বের করবে। আপনার কাজ প্রমাণগুলো জোগাড় করা, জোগাড় করে উকিলবাবুর কাছে দেবেন, উকিলবাবু সেটাকে আইনি পদ্ধতি মাফিক সেটাকে পেশ করবে আদালতের সামনে। কিন্তু এইটা কিন্তু বেশিরভাগ অংশেই এভিডেন্সেস জোগাড় করার দায়িত্বটা আপনার। হ্যাঁ, আপনাকে উকিলবাবু গাইড করতে পারে যে কোনটা এভিডেন্স না, কীভাবে এভিডেন্স জোগাড় করবেন, সেগুলো আপনাকে বুদ্ধি দিতে পারে। কিন্তু উকিলবাবু গিয়ে টর্চ নিয়ে গিয়ে খুঁজে খুঁজে আপনার জন্য এভিডেন্স জোগাড় করবেন না। ওগুলো সিনেমায় হয়,
যেগুলো আপনি সিনেমায় দেখেন সেগুলোর সঙ্গে বাস্তব মেলাতে যাবেন না। সত্যি কথা আমি বলি, স্ট্রেট কাট বলি, অনেকের খারাপ লাগে, অনেকে হয়তো ভিডিওটা এই মুহূর্তে স্কিপ করে বেরিয়ে যাচ্ছেন, কারণ মনে হচ্ছে এখানে তো কিছু ভালো কিছু পাচ্ছি না, শুধু নেগেটিভ নেগেটিভ কথাবার্তা, চারিদিকে নেগেটিভিটি। দেখুন আমার ভিডিওতে কতটা নেগেটিভিটি আছে সেটা আপনারা বিচার করবেন, কিন্তু আপনার জীবনটা কিন্তু যদি এরকমভাবে প্রিপারেশান ছাড়া যদি ডাইভোর্স মামলা করেন তাহলে কিন্তু জীবনটা পুরোটাই নেগেটিভিটিতে আপনার ভরে যাবে। সেখান থেকে কিন্তু ভিডিওটাকে যেমন স্কিপ করার একটা অপশান আছে আপনার লাইফে, কিন্তু স্কিপ করতে পারবেন না। সেটাই কিন্তু আপনাকে সামনাসামনি হতে হবে, তার সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। তাই বলবো যে ডাইভোর্স নেওয়ার থেকে আপোষে মীমাংসা করে নিন, বসুন, দুজন মিলে কথা বলুন, কথা বলে সমস্যা সমাধান করুন। যদি একসঙ্গে থাকার মতো পরিস্থিতি না হয় চেষ্টা করুন যাতে মিউচুয়াল ডাইভোর্স করা যায়, অর্থাৎ সেকশন 13B হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুসারে মিউচুয়াল ডাইভোর্সের চেষ্টা করুন। যদি সেসবের দিকে না যান, যদি মনে হয় যে না এইসব কথা শুনে মনে হচ্ছে যে না এবার কোনো রকমে আমি কিছুটা স্যাক্রিফাইস করি, সেই দেখে হয়তো সেও কিছুটা স্যাক্রিফাইস করবে, এভাবে দুজনই একটু একটু করে এগিয়ে আসবো, আস্তে আস্তে হয়তো আমাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে। তো এরকম যদি হয় তো সেক্ষেত্রে মনে হয় সবচেয়ে ভালো। যদি মনে হয় যে না এই আমি আর ও দুজন মিলে সমস্যা সমাধান করতে পারবো না, একটা থার্ড পার্টি সফটওয়্যার প্রয়োজন, সেই সফটওয়্যারটা কে? একটা কোনো ভালো কাউন্সিলারের কাছে চলে যান, আজকাল ফ্যামিলি কাউন্সিলার প্রচুর আছে, কোনো একজন ভালো কাউন্সিলারের কাছে চলে যান, সেই ফ্যামিলি কাউন্সিলারের কাছে দুজনেরই কাউন্সিলিং করান, দুজনই যান। কিন্তু কখনোই একজন একজনকে ব্লেম করবেন না যে তুমি মানসিকভাবে অসুস্থ, তোমার কাউন্সিলিংয়ের প্রয়োজন, তোমার জন্য আমি যাচ্ছি, এই কথা কিন্তু ভুলেও বলবেন না। মনে রাখবেন সম্পর্ক যখন ভাঙে তখন দুজনেরই দোষ থাকে, কারো কম কারো বেশি। তাই আপনার পয়েন্ট আপনি বলবেন, আমি শুনবো। অনেকে আমার কমেন্ট সেকশানে লিখবেন, জানেন আপনি আমার সঙ্গে কী হয়েছে, এত বড় লম্বা করে লিখবেন কমেন্ট সেকশানে, লিখুন, আমি চাই লিখুন, মনের বোঝটা একটু হলে হালকা হোক, আমাকে বলুন। কিন্তু আমি কিন্তু তার কথা শুনি, সেও যদি সুযোগ পায় সেও কিন্তু আপনার মতো করেই লিখবে, কারণ তারও কিন্তু অনেক কিছু বলার আছে। সেটা ভাবেন না কেন? আপনার সমস্যা আপনি বলছেন, তারও তো সমস্যা থাকতে পারে। কখনো তার জায়গায় নিজেকে ফেলে কখনো চিন্তা ভাবনা করেছেন যে তার সমস্যাটা যদি সমাধান করে দিতে পারি কিছুটা, সেও তো হয়তো আমার দিকে একবার চেষ্টা করবে আমার সমস্যাটা বোঝার। দুজন একটা বুঝুন। মনে রাখবেন এই ডাইভোর্সের পিছনে ছুটে জীবনের এই পরবর্তী যে 10টা বছর 7টা বছর নষ্ট করবেন না। আর এরকমও ব্যাপার নয় যে 10 বছর পরে গিয়ে, 7 বছর পরে গিয়ে, 5 বছর পরে গিয়ে আপনি ডাইভোর্স পেয়ে যাবেন। হতে পারে যে আপনার যেই ডাইভোর্স পিটিশন করেছেন সেটা রিজেক্ট হলো, কন্টেস্টেড ডাইভোর্স হলো না, এটা হতে পারে। আপনার উপর একটা ভারী ভারকাম একটা বোঝ এসে গেল মেনটেন্যান্সের, যে আপনি স্বামী হয়ে স্ত্রীকে পরিত্যাগ করতে চেয়েছেন, ডাইভোর্স দিতে চেয়েছেন। এই যে মানসিকতাটা কোর্টের একটা আপনার প্রতি বিরূপ একটা প্রতিক্রিয়া আসলো যে না এই যে স্বামী সে ডাইভোর্স দিতে চাইছে, মহিলাটি অর্থাৎ স্ত্রী চাইছে সংসার করতে, তো এক্ষেত্রে স্বামীরই দোষ, সোসাইটি বলবে। সোসাইটির চোখে তো আপনি নিজেকে ভাবুন, তো আপনি বলবে দেখ স্ত্রীটা সংসার করতে চাইছে, স্বামীটা ডাইভোর্স দিতে চাইছে। এটা কখনো ভেবে রেখেছেন? আমি বলছি না যে আপনার দোষ আছে, স্ত্রী নির্দোষ, কিন্তু সোসাইটি কিন্তু সবসময় পুরুষদের দিকেই আঙুলটা তোলে। আমি একটা পুরুষ হয়ে বলছি, সোসাইটি কিন্তু সবসময় দেখবেন আপনার সঙ্গে বলা হয়তো আহা বাছা এ মা আপনার সঙ্গে এরকম হলো, ও তোমার সঙ্গে এরকম হলো, তুমি এত ভালো ছেলে, কিন্তু পিছনে গিয়ে কিন্তু আপনাকে নিয়ে গসিপ করবে, বলবে দেখ নিশ্চয়ই কিছু হয়েছে, নিশ্চয়ই কিছু করেছে, না হলে তো এরকম হতো না। তাই এই বিষয়টাও চিন্তা ভাবনা করবেন। কাজের জায়গায় রেপুটেশন খারাপ হবে, কাজের জায়গায় আপনাকে দেখবেন সবাই এসে একবার করে জিজ্ঞাসা করবে তোমার স্ত্রী কেমন আছে, সে কি বাড়িতে, অনেক দিন হয়ে গেল না, এখনও ফিরছে না, সব ঠিকঠাক আছে। বা আপনার সঙ্গে দেখবেন ডাইভোর্সের গল্প, তারা এই পাড়ায় অমুক লোকে ডাইভোর্স হয়েছে, অমুক লোক ডাইভোর্স করেছে, অমুক লোক 2টো বিয়ে করেছে। আপনার সঙ্গেই দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে তারা বিভিন্ন প্রসঙ্গ টেনে এনে আপনার সঙ্গেই দেখবেন সব আলোচনা করছে, আপনার থেকে ভিউ চাইছে, আপনাকে শুনিয়ে শুনিয়ে আলোচনা করছে। বা ধরুন তারা গল্পে, তারা নিজেরাই সেই গল্পে একটা প্রসঙ্গ টেনে এনে সেই ডাইভোর্সের কথা বা দ্বিতীয় বিয়ের কথা নিয়ে আলোচনা করছে, কিন্তু আপনার মনে হবে আপনাকেই বলছে। এই যে মানসিক একটা টানাপোড়েন, এই যে সবসময় একটা নিজেকে ছোট ভাবা, সমাজ থেকে, বন্ধুবান্ধব থেকে, পরিবার থেকে, সমাজ থেকে আপনি আলাদা হয়ে যাবেন। আপনার মনে হবে যে না স্ত্রীকে নিয়ে তো কোথাও যেতে পারবো না, সবাই গেলে একই কথা জিজ্ঞাসা করবে যে স্ত্রী কোথায়, স্ত্রী কোথায়। সত্যি ভাবুন তো, যে বাচ্চাটাকে অফিস থেকে ফিরে গিয়ে জড়িয়ে ধরতেন, বাবা করে সারাদিন ডাকতো, তাকে আপনি কিন্তু আগের মতো করে আর পাবেন। হ্যাঁ বলছি না যে চাইল্ড রাইটস আপনি পাবেন না,
তারও একটা প্রক্রিয়া আছে, আপনি অবশ্যই পাওয়ার জন্য চেষ্টা করবেন, পেতেও পারেন। অনেকগুলো তার ক্রাইটেরিয়া আছে, অন্য ভিডিওতে এমনি আলোচনা করব কীভাবে একটা বাবা চাইল্ড রাইটস পেতে পারে। কিন্তু এটাও তো ঠিক যে বাচ্চা যদি ছোট হয় সেক্ষেত্রে মায়ের কাছেই যাওয়ার একটা জায়গা আছে। তো এগুলো চিন্তা ভাবনা করবেন, তারপর নয় ভেবে চিনতে এগোবেন। আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবার সঙ্গে এটা শেয়ার করবেন, কারণ এই যে সংশয় ডাইভোর্স কে ফাইল করব, ডাইভোর্স ফাইল করলে কী কী সমস্যা আসতে পারে, এগুলো নিয়ে কিন্তু অনেকেরই কনসেপ্ট ক্লিয়ার না। রাগের মাথায় গিয়ে একটা ডাইভোর্স মামলা করে দেয়, তারপরে গিয়ে তার ফল অনেক দিন তাকে ভোগ করতে হয়, বা তার যা রেশ সেটা কিন্তু অনেক দিন টানতে। তাই আমি বলবো এই ভিডিওটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় সেই সব মানুষদের ক্ষেত্রে যারা এখনও ডাইভোর্স মামলা করেননি বা ডাইভোর্স মামলা করে এখনও পর্যন্ত টেনে যাচ্ছেন তাদের জন্য। তাই এই ভিডিওটাকে যতটা পারবেন সবার মধ্যে শেয়ার করবেন, কারণ কার কী সমস্যা আপনি নিজেও জানেন না, কারণ এই সমস্যাগুলো সবাই গোপনে রাখতে পছন্দ করে। আর যখন সেটা পাবলিক হয়ে যায় তখন সে সবার সামনে মুখ লুকায়। তাই কারণ কার এই সমস্যাটা আসবে আপনিও জানেন না, আমিও জানি। তাই সবাইকে পাঠান, যার প্রয়োজন হবে সে দেখবে, যার প্রয়োজন হবে না সে স্কিপ করবে। আজকে আসছি, ভালো থাকবেন। আগামী ভিডিওতে আবার নতুন নতুন টপিক নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।